আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় স্বৈরাচারের ভূত কার ঘাড়ে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজাকি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। স্বৈরাচারের ভূত কার ঘাড়ে, কয়েকদিন ধরে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে কথা বলেছেন, আমি তার বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই। এর পাশাপাশি আজকেও দেখলাম যে 11 দলীয় জোট বৈঠক ছিল, সেখানেও ঠিক একই রকমের কথাবার্তা, যে ফ্যাসিবাদী অসাংবিধানিক আচরণ। আমি তাদের আলোচনাটা যাবার আগে তাদের বক্তব্যটা একটু উল্লেখ করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধী দলের উপর স্বৈরাচারের ভূত আসর করেছে। তারা জনগণের কল্যাণে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ বাধাগ্রস্ত করতে নানা অপকৌশল অবলম্বন করছে। আজকে 11 দলীয় জোটের যে মিটিং ছিল, সেখানে বলা হয়েছে জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন পূরণ হয়নি জানিয়ে গোলাম পরোয়ার বলেন, দেশের মানুষের গণরায় বর্তমান সরকার উপেক্ষা করে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণের পক্ষে হওয়া আন্দোলন দমনে সরকার যে হুমকি দিচ্ছে তা ফ্যাসিবাদী ও অসাংবিধানিক আচরণ। আন্দোলন দমনে পতিত সরকারের মতো আচরণ করলে পরিণতিও তাদের মতোই হবে। এ সময় তেল সংকট, হাম সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে সরকার ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। কামাল ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে যে স্বৈরাচারের ভূত আসলে কার উপর আসর করেছে? ধন্যবাদ। খুব চমৎকার বিষয় আপনি তুলে এনেছেন। তো যে দুটি দল বা যে দুটি পক্ষ একে অন্যকে এই দোষী সাব্যস্ত করছে, সমান্তরালে আবার কল্যাণ কামনা করছে। কল্যাণ কামনা করছে এই অর্থে যে এই ভূতটা যদি কারো উপর সোয়ার হয় তাহলে তার পরিণতি খুব খারাপ হয়। তার মানে জামাতও বিএনপির খারাপ পরিণতি চাচ্ছে না, বিএনপিও জামাতের খারাপ পরিণতি চাচ্ছে না। তো একসময় তারা উভয়ে কিন্তু বিগত সরকারটিকে স্বৈরাচারে বলতো। তখন এই দুটি দলের মধ্যে এত চেনা জানা, আমরা এই তিনজনের কেউ কিন্তু তাদেরকে এত চিনি না। বিএনপি জামাতকে যত চেনে বা জামাত বিএনপিকে যত ভালো করে চেনে, একদম হাড়ির খবর জানার বিষয় যেটা। ওই ক্ষেত্রে কোন আচারে কে অভ্যস্ত বা কার ওপর কোন আচার পড়েছে, স্বৈরাচার আর দুরাচার আর ব্যভিচার অনাচার, যে আচারে হোক, অর্থাৎ আচারের একটা অস্তিত্ব তারা পাচ্ছেন। তো যদি এমনটা হয়ে থাকে যে কল্যাণ কামনা করে সতর্ক করছেন, তাহলে এটা আমাদের সবার জন্য ভালো। কল্যাণ আচার, জি, কল্যাণ আচার যদি তাদের উভয়ের জন্য তো ভালোই, দেশের জন্যও ভালো। এই গেল একদিক। আবার যদি এমনটা হয়ে থাকে যে শুধু একটু খোঁচা দেয়া, একটু বিব্রত করা, দোষী সাব্যস্ত করা, সেটা বোধহয় খুব দ্রুত সম্ভব হবে না। হবে না এই কারণে, নতুন যে বাস্তবতা, বন্দোবস্ত যদি নাও বলে থাকি, নতুন যে বাস্তবতা, একটা নির্বাচনের খুব আকাঙ্ক্ষা ছিল। তখন থেকে দল দুটোর মধ্যে একটু মতের ঘাটতি আমরা খেয়াল করেছি। এক পক্ষ খুব দ্রুত চেয়েছে, আরেক পক্ষ যে আরও পরে হলে ভালো হয়, বা এটা আগে হলে ভালো হয়, ওইটা পরে হলে ভালো হয়। এর মধ্য দিয়ে দেশের একটা বিশাল জনগোষ্ঠী চেয়েছে যে নির্বাচনটা হয়ে যাক। কেন? যে অন্তর্বর্তী সরকার অনির্বাচিত, বা মাঝে মধ্যে অনির্বাচিত বলতে গিয়ে অসাংবিধানিকতারা বলে ফেলতেন, যে তার চেয়ে একটা নির্বাচিত সরকার ভালো করবে, দেশ একটা স্টেবল হবে। এটা হচ্ছে একটা আকাঙ্ক্ষার বিষয়। এই আকাঙ্ক্ষার পথে সবাই যে বিএনপিকে পছন্দ করে ক্ষমতায় এনেছে, বিষয়টা কিন্তু ওই রকমও নয়। বিষয়টা হচ্ছে দেশটা একটা লাইনে উঠুক, একটা রাজনৈতিক সরকার আসুক। তো নানান সমীকরণে বিএনপি বেটার, তারা বিএনপিকে রায় দিয়েছে। তো আবার জামাত ইসলামও তো জিতেছে, অনেক আসনে জিতেছে। তারা এখন যে সাহসের সাথে কথা বলছে, যেভাবে বিচরণ করছে, সামনে হয়তো বা আরও ভালো কিছু তারা দেখছে, এটাও তো ভালো খবর। সেই সাথে আমরা গণমাধ্যমের জায়গা থেকে আমি আপনি বোধহয় একটা জিনিস একমত না হয়ে পারি না, সেটা হচ্ছে যে একটু সমালোচনা থাকা ভালো। সমালোচনা না বলে এটাকে চাপও বলা যায়। কারণ বিগত 17 বছর আমরা যে সরকারটিকে স্বৈরাচার বলতাম, স্বেচ্ছাচার বলতাম, ফ্যাসিস্ট বলতাম, তাকে ফ্যাসিস্ট করার পেছনে ওই 17 বছর যে গৃহপালিত বিরোধী দলটি ছিল, কখনো একটি টু শব্দ করেনি। সামান্য বর্তমান বিরোধী দলকে আপনার কাছে মনে হয় যে সংসদে যে বিষয়গুলো, আরো বিষয়গুলো নিয়ে যে কথা বলার দরকার ছিল, সে বিষয়ে তারা যথাযথভাবে সেই দায়িত্ব পালন করছে বা সেই প্রসঙ্গগুলো তারা তুলতে পারছে? এখনো পারছে না। তারা এখনো খেয়াল করবার মতো বিষয়, সনদ অথবা গণভোট, এগুলো নিয়ে বেশি ব্যস্ত সময় পার করছে। বিরোধী দলের জায়গা থেকে আপনার প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন। আমরা কিন্তু
সংসদে যে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় বলা হয় বা মুলতবি প্রস্তাব বলা হয়, অর্থাৎ গুরুত্ব বিবেচনায় যেটা করা হয়, হাম নিয়ে একটা আলোচনা কিন্তু দেখি নাই। বা দেশে যে এখন জ্বালানি সংকট যাচ্ছে এই নিয়ে কিন্তু ওই রকম গুরুত্ব দিয়ে সেটা তো আলোচনা আমরা করতে শুনছি দেখি যে সংকট নেই। তারা সংকট নেই মনে করছে। তো নেইও ভালো খবর, তো আবার আমরা যে ভুগছি সেটা তো ভালো খবর নয়। তো এরকমটা করতে গেলে একটা সময়ে এরই মধ্যে চলে এসেছে সামনে, গোপন করার কোনো সুযোগ নাই। আপনি সাবজেক্ট না করেন, আমি না বলি, রাজ্জাকি ভাই না বলুক, এখনকার তথ্যের যে প্রবাহ, কথা কিন্তু থেমে থাকে না, গোপনও থাকে না। কথা আসে মাঝে মধ্যে যে ক্লাসটা কি অনলাইনে হয় ভালো হয়, অফলাইনে করলে কত সাশ্রয় হয়। হতে হতে এটা কিন্তু সর্বশেষ আমাদের সুপ্রিম কোর্ট বার কাউন্সিলও চলে এসেছে। তো এভাবে যদি চলতে থাকে আর সংসদের যদি এই ফরম্যাট চলতে থাকে, এ শুধু কয়েকটা সুনির্দিষ্ট বিষয় নিয়ে যত বাতচিত, কোন দিন প্রশ্ন আসবে যে একটু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সংসদও একটু অনলাইনে চালু করে দেন, খরচ কমবে তো, কারণ আপনি মুখ আটকে রাখতে পারবেন না। তো এরকম একটা অবস্থায় দুটি দলের উপলব্ধির বিষয় আছে, দেশ সংকটে আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সংকট গোপন করার বিষয় নয়, আবার এই সংকটের জন্য সরকার দায়ীও নয়। এমন নয় যে এই সরকার এই সংকট তৈরি করেছে। অতএব সংকট বা সমস্যা যখন স্বীকার করে নেওয়া হবে, স্বীকার করে নেওয়ার পর কিন্তু সমাধানটা একটু সহজ হয়। ওই ক্ষেত্রে এখন যে দুটি পক্ষ, সরকারি পক্ষ আর বিপক্ষ, তাদের মধ্যে দিন শেষে বিরোধ থাকবে বলে অন্তত মনে করা যায় না। কারণ তারা একই পথে ছিলেন দীর্ঘ 17টি বছর, কম কথা নয়। ঘর সংসারও টেকে না অনেকের 17 বছর, কিন্তু তারা কত কঠিন সময় পার করে ঐক্যটা রক্ষা করেছেন। তো এই দেশের স্বার্থে, এমনকি নিজেদের স্বার্থে, তারা নিশ্চয়ই সেটা ভাববেন। জি, আমি আপনার কাছে আবারও আসবো। আজকে যদিও তারা নতুন একটি কর্মসূচি ঘোষণা করেছেন, এর আগেও কর্মসূচি ঘোষণা করেছেন, 2 তারিখ পর্যন্ত তাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং এর পরে তারা আরও বড় ধরনের একটি কর্মসূচির কথা ভাবছেন। আমি আবু হেনা রাজ্জাকির কাছে আসতে চাই। স্বৈরাচারের ভূত আসলে কার ঘাড়ে? এই তো যথার্থ বলছেন আমার মোস্তফা কামাল ভাই। মানে পরিষ্কার না আসলে দুজনের ঘাড়েই নাকি কারো কোনো এক পক্ষের ঘাড়ে? আসলে বিষয়টা হচ্ছে কি, শুনেন, স্বৈরাচার যদি ধরেন, স্বৈরাচার একটা শক্তি, গণতন্ত্র একটা শক্তি, 2/3 মেজরিটি একটা শক্তি। এই 3টা পার্ট যে বললাম, এই 3টা পার্টের সাথে সম্পৃক্ত রাজনীতিবিদরা, এবং এই রাজনীতিবিদরা নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রের অন্যান্য অর্গানগুলা চালায়। যত প্রতিষ্ঠান আছে যাদেরকে আমরা দায়িত্ব দিই, তারা 18 কোটি লোকের পক্ষে রিপ্রেজেন্টেটিভ। যে প্রক্রিয়া আসুক, সব প্রক্রিয়া নিয়ে আমাদের প্রশ্ন আছে, ওগুলা কেউ ধারে না, নিয়ম কানুন কেউ মানে না। আপনি টপ যখন নিয়ম মানেন না, উপরে গিয়ে আপনি নিয়ম বানাইলে আরেকজন না মানলে আপনি তাকে কাস্টডিতে নিয়ে যান, পিটান, টর্চার করেন। কিন্তু আপনি একবারও ভাবছেন না যে আপনার প্রক্রিয়াটা স্বচ্ছ কিনা। কেন কথাটা বললাম? আপনি রাষ্ট্রীয় সমস্ত অর্গান যদি ফ্রি রাখেন যে তোমরা স্বাধীনভাবে চলবা, রাষ্ট্রের সরকারের পক্ষ থেকে যদি অন্যায় কোনো আবদার সেটা তোমরা পালন করবা না, এই যে স্বাধীনতা দেওয়া প্রত্যেকটা প্রতিষ্ঠানকে, বিশেষ করে সবগুলো যদি না বলি, আপনি আসেন শুধু মানবাধিকার কমিশন, আসেন আপনি বিচার বিভাগ, যে বিচার বিভাগের তারা নিয়োগ করতে হবে, তারাই সব কিছু করবে। কিন্তু আপনি যখন এগুলাকে শিফট করে নিচ্ছেন আপনার কাছে, তখন কি হচ্ছে? তখন ওই বিচারক ভাববে যে রাজনীতিবিদ যারা ক্ষমতা আছে, অমুক মন্ত্রী আমার নিয়োগকর্তা, এই অমুক লোক আমার নিয়োগকর্তা যখন ভাববে, তখন কিন্তু সে আর স্বাধীন থাকতেছে না। এখন আপনি বলতে পারেন রিজাইন দিয়ে চলে যাও, এটা হয় না, এটা হয় না, এটা তো তামাশা না, এটা রাষ্ট্র। এখন আসেন যে শক্তির রূপান্তর আছে, ধ্বংস নাই। আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচার বলা হইতো। রূপান্তর আছে, ধ্বংস নাই, মানে এক টুকরা লোহা, এটা দিয়ে আপনি ছুরি বানাবেন ফর এক্সাম্পল, এটা তো রূপান্তর, শক্তিটা কিন্তু লোহা। এখন এই ছুরিটা যদি ডাক্তারের কাছে পড়ে, সে অপারেশন করে মানুষ ভালো করে, সে মানুষ কাটে, মানুষ কেটে মানুষকে ভালো করে। ছিনতাইকারের কাছে যদি পড়ে, সন্ত্রাসীর কাছে যদি পড়ে, ওই একই ছুরি দিয়ে সে মানুষ মেরে ফেলে। তারপরেও ডাক্তার অপারেশন করতে যায়, কিছু কিছু সবাই সে বাঁচাইতে চায়, কেউ কেউ মরে যায়। সন্ত্রাসীরা সবাইকে মেরে ফেলতে চায়, যখনই আঘাত করে তার ভিতরে কেউ কেউ বেঁচে যায়। দ্যাট ইজ মিরাকল। কিন্তু আমি বলছি প্রয়োগটা, ছুরিটা কি ডাক্তারের কাছে যাবে না সন্ত্রাসীর কাছে যাবে? যেই স্বৈরাচার আমরা তাড়াইলাম, তাকে যদি আমি ছুরির সাথে তুলনা করি, ওই ছুরিটা ছিল সন্ত্রাসীর কাছে,
সেই ছুরিগুলা শিফট হইয়া আমরা দেখলাম গণতান্ত্রিক সরকারের কাছে আসছে, যে কোনো যেভাবেই আসুক। আসার পর যখন আমি দেখতেছি যে গণতান্ত্রিক সরকারের কাছে চলে আসছে, ইলেকটেড গভর্নমেন্টের কাছে চলে আসছে, এরা বিজ্ঞাপন দিতেছিল র্যান্ডম যে নির্বাচিত সরকার হলেই সব ঠিক হয়ে যাবে। তা আলটিমেটলি তো নির্বাচিত সরকারের কাছে আসছে ক্ষমতাটা। আসার পর কি হইল, ছুরিটা আসলো নির্বাচিত সরকারের কাছে, কিন্তু নির্বাচিত সরকার তার অ্যাকশন দিয়ে পূর্বের যে তারা ছিল তাদের গুণে গুণান্বিত হচ্ছেন। কি রকম? মানবাধিকার কমিশনটাকে বাদ দিয়ে, যে অধ্যাদেশটাকে বাদ দিয়ে 2009-টাকে ফেরত আনলেন, যে কারণে মানবাধিকার কমিশন থেকে সবাই একসাথে পদত্যাগ করলো। খোলা চিঠিও তারা লিখেছেন। এরা কি অ্যাবনর্মাল? এরা কি মাতাল? এরা কি বোঝে না? এই যে একটা প্রতীকী আপনার গায়ে লাগছে না, আপনি এটাকে গায়ে মাখছেন না, তার মানে আপনি কিন্তু শক্তিটাকে রূপান্তরিত করে, শক্তি ছুরি হাতে ঠিকই আছে, কিন্তু আপনি সন্ত্রাসী রূপটা নিতেছেন আস্তে আস্তে। কেন? বিচার বিভাগের যে অধ্যাদেশটা ছিল বিচারক নিয়োগের, সেটা আপনি বাতিল করে দিচ্ছেন। সব কিছু নিয়ে আপনি চূড়ান্ত ক্ষমতাটা আপনি কুক্ষিগত, কোন ক্ষমতা আপনি পাইছেন? জনগণ বিশ্বাস করে 2/3 মেজরিটি আপনাকে দিছে, সেই 2/3 মেজরিটি নিয়ে আপনি যৌক্তিকভাবে যদি থাকেন সবাই সেটা মানবে, কিন্তু না, আপনি আপনার কথায় নিয়োগ হইতে হবে, সেটার জন্য অধ্যাদেশটাকে বাতিল করে দিলেন। বলছেন কি আপনি পরে শুদ্ধ করে নিয়ে আসবেন। না, ইট ইজ রং। আপনি যেহেতু সংসদে 2/3 মেজরিটি নিয়ে আসেন, আপনি এখন গুম কমিশন পাশ করান, এখন মানবাধিকার অধ্যাদেশ যেভাবে ছিল সেইভাবে নেন, বিচার বিভাগের যেভাবে নিয়ে সেইভাবে নেন। আরও ভালো করতে চাইলে আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারবেন এনি টাইম। আপনি তো একটা অজুহাত দিয়ে, খোরা অজুহাত দিয়ে বন্ধ করে দিতেছেন, মানে বাতিল করে দিচ্ছেন। এটার মানে হচ্ছে এই যে আমরা ডাক্তার মনে করে যার কাছে ছুরিটা দিছিলাম তিনি ডাক্তার নন। উনি বাহ্যিকভাবে ডাক্তারি লেবাস থাকলেও ভিতরের লেবাসটা অন্যরকম। তা না হলে আপনি দেখেন, আপনি গণতান্ত্রিক সরকার, বিনা কন্ডিশনে আপনি গণতান্ত্রিক পন্থায় থাকবেন। আপনি সমস্ত পৌরসভার যত নিয়োগ করলেন সব অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে দিলেন। কোত্থেকে? আপনার নিজের দলের। আপনি নিজের দলের নিয়োগ করে কনফার্ম করলেন যে আপনি ছুরি হাতের ডাক্তার হিসেবে রাখতে চান না। আপনি হাতে ছুরিটা রাখবেন কিন্তু ডাক্তার হিসেবে না। তো আমরা ডাক্তারের কাছে ছুরি থাকলে ডাক্তারের কাছে মানুষ বুক পেতে দেয়, কারণ সে নিশ্চিত যে তাকে কাটুক টাটুক যাই করুক সে 100 ভাগ চিন্তা করবে আমার ভালোর জন্যে। কিন্তু সন্ত্রাসীর কাছে যে ছুরি থাকে আপনি কখনো গুণাক্ষর তো ভাবতে পারবেন না যে আপনার ভালোর জন্য করবে। সুতরাং ছুরিটা কার হাতে গেল বা যার কাছে গেছে গেলে তারা কি ডাক্তার হিসেবে আছে না, কিন্তু তারা রূপান্তরিত হচ্ছে। এবং এই যে আমি যেগুলো দেখতেছি সবগুলা কিন্তু আপনার স্বৈরাচারের কতগুলা কায়দা, যেটা বললাম এটার ভিতরে আপনি লোড বেয়ারিং বিম থাকে কতগুলা। একটা রাষ্ট্র চালাইতে হলে লোড বেয়ারিং বিম, এই লোড বেয়ারিং বিম পুলিশ, এই লোড বেয়ারিং বিম আর্মি, এই লোড বেয়ারিং বিম মানবাধিকার সংস্থা, গুম কমিশন, তারপরে বিচার বিভাগের স্বাধীনতা, এগুলোকে সব কিন্তু আপনি পরাধীন করে ফেলছেন। তাই লোড বিয়ারিং বিমগুলোকে যখন আপনি পরাধীন করে ফেলছেন তখন তো আলটিমেটলি ওই যে আওয়ামী লীগের সরকারের যে গুণাগুণগুলো ছিল সেইগুলো আপনাদের ভিতরে শিফট হয়ে যাচ্ছে। সুতরাং এখন ভূত শিফট হয়েছে এক জায়গার থেকে আর এক জায়গায়, কিংবা হচ্ছে। আপনি যে প্রশ্ন করলেন স্বৈরাচারের ভূত কার গাড়ে, স্বৈরাচার ওই যে শক্তির রূপান্তর, ও তো বৈশা থাকবে না। স্বৈরাচারে তো আপনি তারাই দিচ্ছেন, অর্থাৎ যাদের হাতে ছুরিটা ছিল সন্ত্রাসীদের কাছে তাদেরকে সরাই আমরা নির্বাচনের মধ্যে ডাক্তারদের হাতে দিলাম। এখন ডাক্তাররা রূপান্তরিত হচ্ছে কিসে, সেইটাই হলো আমাদের দেখবার বিষয়। আর সেটা এইগুলা প্রমাণ করে যে ইয়েস, যেমন আপনি গণভোট মানছিলেন এখন আপনি মানছেন না। আপনি কি আদেশ মানলেন নির্বাচনের জন্য, যে আদেশ রাষ্ট্রপতি দিল, রাষ্ট্রপতি তো বৈধ করে দিচ্ছে আপনাদেরকে, যে আপনি বৈধভাবে নির্বাচন করতে এই একটা মাত্র প্রক্রিয়া, এই যে রাষ্ট্রপতির আদেশ এবং গণভোটের অধ্যাদেশ, সেটা আপনি এসে বাদ করে দিলেন। তার মানে আমরা আপনাদের অ্যাটিটিউডটা বুঝতে পারতেছি যে আপনারা কি করতে চান। তার মানে আমরা যাদেরকে ডাক্তার বিশ্বাস করে ছুরিটা দিছি হাতে, যে এই দেশের মানুষের অপারেশন করে হার্ট ভালো করবে, কিডনি ভালো করবে, লিভার ভালো করবে ইত্যাদি, কিন্তু তারা তো বলছেন যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। আমি বুঝলাম না আপনি বাস্তবায়ন করবেন মানে এটা বাধাটা কোথায়? বাস্তবায়ন করবেন মানে কি আমি তো বুঝলাম না। খাম্বা টানা হইলো, তার টানা হইলো, বাল্ব লাগানো হইলো, সুইচ দেওয়া হইলো, আপনি সুইচটা টিপবেন, সেটা তো আপনি করছেন না। আপনি ইলেকট্রিক লাইনের খাম্বা টানলেন, তার টানলেন, বাল্ব লাগাইলেন, সুইচ দিচ্ছেন না। দিবেন নিশ্চয়ই, তারা
হয়তো তো যদি বলেন তাহলে তার আশায় থাকেন, তাহলে যেদিন দিবেন সেদিন পার্লামেন্ট খুললেই তো হয়। আপনি আননেসেসারি ইউ আর ওয়েস্টিং টাইম অ্যান্ড ইউ আর লুজিং টাইম অ্যান্ড মানি বোথ। আপনি বলেন না গত 2 মাসের মধ্যে যতবার সংসদ অধিবেশনটা বসছে, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? আপনি বলতে হবে তো। কোনো আর্গুমেন্ট হয় নাই, কিচ্ছু হয় নাই, কোনো যৌক্তিক আলোচনা হয় নাই। আপনি বলতেছেন এটা অবৈধ, বলতেছেন এটা বেআইনি, রাষ্ট্রপতি এটা পারেন না। আমি পরিষ্কার আইনের ভাষা বলতেছি যে আপনি যেটা একবার মেনে নিবেন, ইন অ্যাকর্ডেন্স উইথ ল, নো রাইট, আপনি ওখান থেকে সরতেই পারবেন না। আইন বলতেছে, আপনি আইন, পরিষ্কার আইন বলতেছে। এখন একটা কথা আছে, ফ্যাক্টাম ভ্যালেট যাকে বলা হয়, অর্থাৎ আপনি যদি মনে করেন যে এটা আইন সিদ্ধ না কিন্তু মেনে নিছেন, ওখান থেকে আর শিফট, ওটা বৈধ, ওইটা তখন আইনিভাবে বৈধ। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। আপনি তো খালি মুখে আপনি বলছেন, আমি বারবার বলতেছি, তালাবদ্ধ গাড়ি কিংবা তালাবদ্ধ ঘর, এই সংবিধানটা হলো তালাবদ্ধ ঘরের মতো। এখন এটার ভিতরে ঢুকতে হলে 2টা প্রক্রিয়া আছে। একটা হইলো গণভোটের ভিত্তিতে যদি রায়ের মাধ্যমে সংস্কার পরিষদ হয়ে ঢোকেন, ইজি। আর নয়তো তালা না পেলে দরজা ভেঙে ঢুকতে হয়। পরিষ্কার এই সংবিধানে যদি ঢুকেন, গণভোট এবং জুলাই সনদের আইনি ভিত্তি মোতাবেক না ঢোকেন, তাহলে দরজা ভেঙে ঘরে ঢোকার মতো হবে। সেটা করতে পারবেন, 2/3 মেজরিটি আছে, কইলেই হইল। তো আপনি যখন নিজে এটা ভাবেন 2/3 মেজরিটির বলে আপনি তালা দিয়া চাবি দিয়া তালা খোলার সিস্টেমে না গিয়ে আপনি ভেঙে ঢুকবেন, এটাই তো ইমপ্লাইজ, এটা একটা বার্তা দেয়। সেই বার্তাটাই হইলো যে ডাক্তারের হাতে ছুরি দিছিলাম, সেই ডাক্তার সাহেবরা এখন ডাক্তার রূপের থেকে অন্য রূপে শিফট হচ্ছে, অর্থাৎ স্বৈরাচারের ভূত শিফট হয়ে আমরা এখন আবার আরেক দিকে চলে যাচ্ছি। আমরা রাজ্জাকি ভাইয়ের বক্তব্য শুনছিলাম। খুব পরিষ্কার করে রাজ্জাকি ভাই বলেছেন। আবার আসতে চাই, তালা খোলার কথা বললেন, তালা খোলার কথা শুনলে আরো অনেক তালা খোলার কথা মনে পড়ে যায়। আপনি আসলে কি ভাবে দেখছেন আমি বিষয়টি? দেখছি যে খোলামেলা এইভাবে বিষয়টা, এখানে আইনের বিষয় আছে, বিচারের বিষয় আছে, সংবিধানের বিষয় আছে, কিন্তু যখন আবার বোঝাপড়া ঠিক থাকবে, এই 3টার কোনোটাতেই কোনো গোলমাল নেই, শুধু বোঝাপড়ার ঘাটতি। তো নির্বাচনের সময় আমরা যেহেতু তালার কথা এসেছে, এটা ইঞ্জিনিয়ারিং ফাংশন, আবার ডাক্তারের কথাও এসেছে। এখন সংসদে যিনি সংসদ নেতা, তিনি ডাক্তারের স্বামী, যিনি বিরোধী দলীয় নেতা, তিনি ডাক্তারের স্বামী, আবার নিজেও ডাক্তার। অর্থাৎ ডাক্তারিতে আমাদের খুব একটা সমস্যা হবে না। ভালো উদাহরণ দিয়েছেন রাজ্জাকি ভাই, খুব বুঝে শুনিয়ে দিয়েছেন রাজ্জাকি ভাই, খুব হিসাব করেই বলেন। তো এরকম একটা জায়গায় যখন তারা উপলব্ধি করছেন যে ভূত তাদের কারো না কারো উপর সোয়ার হয়েছে, তারা যদি যার যার জায়গা থেকে একটা বোঝাপড়ায় আসেন, যে এই ভূত যখন তাড়ানোর প্রশ্ন আসে, কারো জন্য সেটা সুখকর হয় না। তারা সেটা দেখেছেন, মাত্র 2 বছরও তো হয়নি, বা 2 বছরের একটু কম বেশি সময়, নিশ্চয়ই তারা ওই দিনগুলোর কথা স্মরণ করবেন। তো এখানে গোলমাল বেঁধেছে কোথায় তাদের মধ্যে? কথায় কিন্তু খুব গোলমাল হচ্ছে না, গোলমাল হচ্ছে কিভাবে আচরণে। হবে আর কি। জি, 51% আপনাকে কিভাবে কে দেশ চালাবে সেটা রায় দিয়েছে, এটা 2 পক্ষই কবুল করে নিয়েছে। আর 68-69% দিয়েছে রায় যে কিভাবে দেশ চলবে। গোলমালটা ওখানে, এটা এক পক্ষ কবুল করছে, আরেক পক্ষ নাকচ করছে না, কিন্তু শব্দ কিন্তু মারাত্মক শব্দ ব্যবহার করে ফেলেছে, স্থগিত, বাতিল, এগুলো কিন্তু খুব কঠিন শব্দ। আবার বলছে যে অক্ষরে অক্ষরে পালন করব। তো যখন স্থগিত বা বাতিল, তাহলে আবার আপনি অক্ষরে অক্ষরে ওটা পালন করতে যাবেন কেন? আবার একটা বয়ান আছে যেটা হচ্ছে একটা জাতীয় প্রতারণা। তো যদি মনেই করেন যে জাতীয় প্রতারণা, তাহলে আবার বলছেন কেন যে সেটা প্রতিটা অক্ষর ধরে ধরে পালন করবেন? এই কথাগুলো কিন্তু সংঘর্ষ করে। তো রাজনীতিতেও কিছু মার্কেটিংয়ের বিষয় থাকে। এই সংঘর্ষটা জামাত ইসলামী তথা বিরোধী দলের জন্য একটা মার্কেটিংয়ের ভালো আইটেম হয়ে গেছে। এখন বিএনপি সেটা যদি উপলব্ধি করে, নিশ্চয়ই শেষ পর্যন্ত এটা সমস্যা হবে না। আর সেই ক্ষেত্রে স্বৈরাচার শুধু সরকারে গেলেই হয় না, সরকারে না গেলেও স্বৈরাচার হতে পারে। 2 পক্ষের এখন যে আক্রমণাত্মক ভাষাগুলো, এগুলোর মধ্যে প্রধানমন্ত্রী সেটি বলছেন যে বিরোধী দলের উপর তিনি বলেছেন, তার জায়গা থেকে তিনি সঠিক বলেছেন, একটা উপলব্ধি থেকেই বলেছেন। কারণ বিরোধী দলের যারা আছে তারা সম্প্রতি গত 2-3 দিন ধরে কিন্তু সংসদে নাও যেতে পারি এই ধরনের শব্দ কিন্তু অলরেডি সম্প্রতি বলেছেন যে আন্দোলন শুরু হয়ে গেছে। তো আন্দোলন শুরু হোক, আন্দোলন মানেই যে সরকার উৎখাত করতে হবে ওই ধারণার মধ্যে তো আমরা এখন আর নেই। আন্দোলন চাপ তৈরি করা, নিজেদের অস্তিত্বের আরও জানান দেয়া, বা সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে, এই জন্য আন্দোলন আর 2-1 মাত্রায় বেশি করতে হবে মানুষের কাছে যাওয়ার জন্য। কিন্তু তারা উভয় দল নিজেদের উপলব্ধি করার বিষয় আছে, তাদেরকে কেউ দূর থেকে
স্বৈরাচারী করে তুলছি কিনা, টোক্কা দিচ্ছি কিনা। আমাদের কুমিল্লা অঞ্চলে একটা মেঠো প্রবাদ আছে, বলা হয় খড়কুটায় আগুন দিয়া পেতনি থাকে দূরে খাড়াইয়া। তো পেতনিটা কাছে আসে না, এটা দূর থেকে খড়ে আর কুটে আগুন দেয়। তো এই দুটি পক্ষ এখন- ভূতের জায়গায় পেতনি চলে আসছেন, পেতনিটা কারা আসবে, কারা দূর থেকে দেখছে যে এটাই দুই দলকে আবিষ্কার করতে হবে, কারণ তারা ভূতও চেনে, পেতনিও চেনে। তো এরকম অবস্থায় এই দায়িত্ব কিন্তু একেবারেই তাদের। আমরা আমাদের জায়গা থেকে উপলব্ধি তাদেরকে করানোর চেষ্টা করতে পারি, আমাদের অবজারভেশন বলতে পারি, সতর্ক করতে পারি, এর বেশি নয় কিন্তু। কারণ আমাকে যদি দায়ী করে ফেলা হয় যে যেহেতু আপনি ভূতের কথা বলেছেন, আপনিও শিরোনাম করেছেন ভূতের কথা, তাহলে এখন ভূতের আপনাকে ধরিয়ে স্বয়ং দেব। প্রধানমন্ত্রী বলছেন যে বলেছেন। ভূতের কথা। তো ভূতের কথা আসলে তখন সরিষার কথা আসে, সরিষার মধ্যে ভূত। সরিষার কথা আসে, ঝাড়ুর কথা আসে। এগুলো একটা ভালো জিনিস না কিন্তু কারো জন্যই। ভূত তাড়ানোর জন্য সরিষা লাগে, ঝাড়ু লাগে, ঝাড়ফুঁক লাগে, আরও অনেক কিছু আছে। তো আমরা তো সেটা কামনা করব না। ওই জায়গা থেকে তারা যদি উপলব্ধি করেন যার যার জায়গা থেকে, কিন্তু উপলব্ধি তো ওখানে গোলমাল হচ্ছে, যেহেতু পরস্পরের চেনা। এক ভদ্রলোক 300 টাকা ধার করেছে, বলছে 3 ওয়াক্ত পরে দিয়ে দেবে। ধারকর্য করার সময় কিন্তু ওয়াক্ত শব্দটা খুব, বা ধর্মের বিষয়গুলো সামনে আনা হয়। আসরের পরে নিয়েছে, যে মাগরিব এশা ফজরের পরে, অর্থাৎ আগামীকালকে দিয়ে দেবে। টাকা 300, চলে গেছে 3 বছর, এরপরও দেয় না। সালিশ হয়েছে, এবার সালিশের রায় হয়েছে যে হ্যাঁ 300 টাকা নিয়েছি সত্য, 100 টাকা আজকে দিয়ে দেব। ধরেন আপনি পেয়ে গেছেন, তাহলে আর বাকি থাকে কত? 200। আর 100 কালকে দিয়ে দেবো, তাহলে আর পান কত? 100। ওই 100 না দিয়ে কি আমি দেশ ছেড়ে চলে যাব মনে করেন? আপনি 300ই তো পেয়ে গেছেন। অর্থাৎ তাদের এই কথার যে ফাঁক, দিচ্ছি দেব, আরও শুদ্ধ করব, তারা খুব ভালো করে একজন আরেকজনকে চেনে, যে কার হাঁটা চলা, কার বিচরণ কোথায়। তো এই বিচরণ তারা কিন্তু মুখ ফসকে একটু একটু করে বলেও ফেলছেন। সাম্প্রতিক ঘটনা আপনি দেখেন, এনসিপি যাদেরকে মনে করা হয় যে মাত্র 6টা আসন, খুব একটা বোধহয় রাজনীতি এখনও ম্যাচিউরড হয় নাই, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে চট্টগ্রাম চলে গেছে মঞ্জু সাহেবের কাছে। আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমাদের অনেকেরও কিন্তু স্মরণে নাই যে এই ভদ্রলোক এখনো আছেন কিনা, বা থাকলে কোন হঠাৎ করে হালতে মনে পড়লো আছেন। আর কি যে। হঠাৎ করে মনে পড়লো কেন? এই ভদ্রলোক আওয়ামী লীগের দীর্ঘদিনের নেতা, আবার বিএনপিরও খুব জনপ্রিয়, 2 দল তিনি করেছেন। তাহলে এনসিপি দেখেন একদম আওয়ামী লীগ আর বিএনপি 2 দলের একজন কমন ব্যক্তির কাছে চলে গেছে। এবং তার মানে কি খবর আমি যোগ করি যে স্থানীয় সরকার নির্বাচনে তাদের যে, আপনি যেটি বলছিলেন যে তারা ওই দিকেই যাচ্ছে, যারা বড় 2 দলে যারা পদ বঞ্চিত, বিভিন্ন সময় যারা সে শিকার হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে, তাদের কাছেই বাছাইটা তারা যাচ্ছে। সেদিকেই করছে। তার মানে হচ্ছে যে রাজনীতির মোটামুটি অলিগলি তারা চিনে ফেলেছে। অথচ তারাও কিন্তু একটা আশ্বাস দিয়েছিল যে নতুন একটা বন্দোবস্ত, ওই বন্দোবস্তে তো তারাই লিড করতে পারতেন। হোক আসন 6টা, কম আসন নয়, যথেষ্ট। তাদের ওরিয়েন্টেশন বেশ ভালো, সংসদে আমরা খেয়াল করছি। সরকারি দলকে তাড়নার মধ্যে রাখা, ব্যতিব্যস্ত রাখা, সেটা তারা পারছেন। এটাকেও আমরা ইতিবাচকভাবে দেখব, যেহেতু এটা আমরা দেখি নাই দীর্ঘ 17-18 বছর। আবার সরকারের দিক থেকেও একটু পজিটিভ দিক আছে, সরকার চুপ করে থাকছে না, মোটামুটি রিসিভ করছে তাদের প্রশ্নগুলো, জবাবও দিচ্ছে। তো এগুলো তো লক্ষণ ভালো। কিন্তু তারা যেই বয়ানগুলো দিচ্ছেন, যেই অ্যাপ্রোচ, যে খিচুনি দিচ্ছেন, এটা কিন্তু ভূতের ব্যারামের মতো মনে হয়, বা জিন ভূতের আসর মনে হয়, আচরণে, স্বভাবে, বা রাস্তাঘাটেও যেসব কথা গত কয়েকদিন থেকে বলা হচ্ছে। এমন এমন বিষয় সামনে আসছে, গণমাধ্যমে কাজ করার পরও আমরা কখনো কখনো মনে করি যে মন্দ দিকগুলো সামনে কম আসা ভালো। নতুন বন্দোবস্ত না হোক, নতুন একটা পথ চলা শুরু হোক। কিন্তু আমরা খেয়াল করছি দল দুটির মধ্যেই এই প্রবণতা মারাত্মক। স্থানীয় সরকার নিয়ে সরকারি দল যেটা করেছে সেটা করা ঠিক হয়নি, বক্তব্যের সাথে মিলে না। স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন যে যারা আমাকে ভোট দিয়েছেন আমি তাদেরও প্রধানমন্ত্রী, যারা ভোট দেননি তাদেরও প্রধানমন্ত্রী, এমনকি যারা কাউকেই ভোট দেননি তাদেরও আমি প্রধানমন্ত্রী। কিন্তু স্থানীয় সরকারে দেখা গেল যে না, শুধু প্রধানমন্ত্রীর দলের লোকেরাই কিন্তু পজিশনটা পেয়েছে। তো এগুলো একটু চিন্তার বিষয় আছে, ভাবনার বিষয় আছে। বিএনপির কতগুলো সুযোগ আছে এবার, দাবি করার আগেই পূরণ করে দেওয়ার মতো সক্ষমতা বিএনপির আছে। এত জনপ্রিয়, এত আসন, কিন্তু তারা, তাদের মধ্যে যে এরকম পুরনো বন্দোবস্তের একটা চর্চা দেখছি। আবার যারা এই ভুলগুলো ধরিয়ে দিবে, অর্থাৎ বিশেষ করে এনসিপির কাছে মানুষের এখনও প্রত্যাশা আছে যে নতুন নতুন কথা তারা বলবে। আজকে সংবিধান প্রশ্নে একটা কথা না বললে নয়, আমার একটু আগে মনে পড়েছে, রাজ্জাকি ভাইয়ের মনে থাকবে 17-18 সালের দিকে যখন নিরাপদ সড়ক চাই আন্দোলন তুঙ্গে, তখন
এই ছাত্ররা ছিল মাঠে, তারা তখন আরো কম 18 বয়সী ছিল। সালে। হ্যাঁ, তো তারা উল্টো পথে মন্ত্রীদের গাড়িগুলো বেশি আটকাতো। হঠাৎ করে একদিন আটকালো সুরঞ্জিত সেনগুপ্তকে, বলল যে আপনি যে যে উল্টা পথে যাচ্ছেন এটা সংবিধানের কোন বিধিতে পড়ে। আপনি দেখেন প্রশ্নটা কোথায় গিয়ে ছড়েছে। আমরা গত কয়েকদিনে কিন্তু আবার দেখছি যে যেই কোনো বিষয় নিয়ে সংবিধানের চর্চা এত বেশি, পথে ঘাটে দোকানদার, মুদি দোকানদার, হকার, তারাও বলে যে এটা সংবিধানের কোথায় পড়ে। তো এই মানুষকে যে বারবার আপনি একটা কঠিন দিকে নিয়ে যাচ্ছেন, বারবার সংবিধান দেখানো, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। আমরা আগের সরকারগুলোতে দেখেছি, প্রত্যেকটা সরকারেই শেষ মৌসুমে এসে এই বারবার সংবিধানটাকে সামনে নিয়ে আসা হয়। বাঙালি এগুলো মোটামুটি বোঝে, জি। তো এগুলো কিন্তু ভালো লক্ষণ নয়। আমরা ভালো লক্ষণের দিকে যেতে চাই, আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে এ পর্যায়ে। একটা বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১ রাত। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামাল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকী। আমি এই পর্যায়ে রাজ্জাকী ভাইকে দিয়ে শুরু করতে চাই। রাজ্জাকী ভাই, ভূতের প্রসঙ্গ বাদ, এবার একটু আইন আদালত বিচারের দিকে আসি। আজকে সংসদে একটি বক্তব্য দিয়েছেন আক্তার হোসেন। আমি তার বক্তব্যের একটু অংশ উল্লেখ করতে চাই। প্রশ্নও রেখেছেন তিনি। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণ দেখিয়ে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে রংপুর ৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন, নির্বাচন স্থগিত কি সত্যি জ্বালানি সংকটের ইস্যু, নাকি একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণের অংশ? প্রশ্ন তুলেছেন তিনি, দুটি প্রশ্ন। আপনার কাছে আসলে কি মনে হয়, তার এই প্রশ্ন কি যুক্তিযুক্ত না, নাকি? প্রথমত কথা হলো যে নির্বাচন স্থগিত করলেন জ্বালানি সংকট। জ্বালানির সাথে সম্পর্ক কি? হ্যাঁ, সম্পর্ক আছে বলতে পারেন। কি, আমার প্রচার করতে হবে, প্রচারের জন্য গাড়ি লয়ে দৌড়াইতে হবে, তেল পুড়তে হবে, জ্বালানি সংকট। বিদ্যুৎ খরচ হবে, ওই অফিস খোলা রাখতে হয়, সংকট। ভালো তো, খুবই ভালো। এই যে আপনি মিতব্যয়ী হইতে চাচ্ছেন, প্লাস এটার ভিতর বোধহয় আইনমন্ত্রী একটা কথা বলছে, আর একটা জিনিস অ্যাড করছেন উনি। সেখানে অ্যাড করে বলছেন এইটা যে অনেকবার ঢাকা বারসহ অনেকবার রিকোয়েস্ট করছে পিছানের জন্য। তারা কারা? প্রথম প্রশ্ন, রিকোয়েস্ট করছে কারা? আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, যদি রিকোয়েস্ট করে থাকে তারা ক্ষমতাসীন দলপন্থী লোকেরা। এক। দুই নম্বর হচ্ছে যে আপনি আবেদনের ভিত্তিতে নির্বাচন কি পিছানো যায়? যদি বলেন কিভাবে যায়, সবটার মূল হলো 2/3 মেজরিটি। 2/3 মেজরিটি। আপনি কেন এই চিন্তা করবেন? আপনি তো গণতান্ত্রিক সরকার। আপনার সমস্ত নিয়োগ কেন হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মতো, যাকে আপনারা বলতেন অনির্বাচিত সরকার, বাট 106 দ্বারা বিধান মতে বা জনগণ তাকে সমর্থন দিয়ে বসাইছে। আপনারা মানে নির্বাচিত হওয়ার পর যেগুলো বললাম, কিছু জেলা পরিষদের চেয়ারম্যান, তারপরে পৌরসভার মেয়র, সিটি মেয়র টেয়র, সব টোটালটা তো আপনার দল থেকে দিছেন। আপনার দল থেকে আপনি যদি নির্বাচন হইতো, আপনি কি নিশ্চিত যে এই লোকগুলা, এই শতভাগ আপনাদের লোক পাশ করতো? তাহলে আপনি অ্যাভয়েড করতেছেন নির্বাচন। তো আপনি গণতন্ত্র, ক্ষমতার বাইরে থেকে, আমি দেখছি বাংলাদেশে ক্ষমতার বাইরে থেকে গণতন্ত্রের পক্ষে জীবন দিয়ে দেয়, ক্ষমতার বাইরে থেকে তারা মানবিক হয়ে যায়, ক্ষমতার বাইরে গিয়ে তারা বিচার বিভাগের স্বাধীনতা চায়, সব ক্ষমতায় আসার পর জাস্ট রিভার্স হয়ে যায়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে এই যে ভূত কার গায়ে, শেখ হাসিনা তো 2008-এর নির্বাচনের পর 14 পর্যন্ত মোটামুটি ভালোই ছিল, 5 বছর। 14তে 153টা সিট নির্বাচন ছাড়া হয়ে গেল, মানে ভোট ছাড়া। তার মানে প্রথম টার্মটা একরকম, তারপর আর ধাপে 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 এসে সেনিচার। কিন্তু আজকে আমরা যেটা দেখতেছি, ফ্রম ডে ওয়ান রিভার্স। মানে একটা পার্লামেন্ট হইল, এখন তো গুছানো হয় নাই, কিছুই হয় নাই, সমস্ত অধ্যাদেশগুলার যে ভাইটাল, যেইটা ভালো চেঞ্জ আসে, কিংবা একচ্ছত্র আধিপত্য নষ্ট হয়, কিংবা
কিছু দপ্তর, কিছু রাষ্ট্রীয় কিছু অর্গান স্বাধীনতা পায়, সেগুলোকে আমরা বাতিল করে দিলাম আরও শুদ্ধ করে আনবো বলে। এটা কি হয়? গ্রামে গঞ্জের লোকও এখন বোঝে। এই যে ভাই বলল সংবিধান, ইউ বিলিভ ইট অর নট, গ্রামের গঞ্জের লোকের কথা বলে, তা না হইলে তারাও কি যেন একটা 106 বলে, তারা 106 বলে, তারা গণতন্ত্র এই সংবিধান বোঝে। এবং আপনি দেখেন 2/3 মেজরিটি মানে তো সিংহভাগ ভোটার, 51% ভোটার তারা। আমরা তো এখনও দেখতেছি না যে সয়লাভ হয়ে গেছে ইয়েতে, যে সোশ্যাল মিডিয়ায় সয়লাভ হয়ে গেছে যে পার্লামেন্টে সরকার পক্ষ সংবিধানে যে ব্যাখ্যা দিতেছে সেটাই সঠিক। আপনি দেখেন, পাবেন না, আপনি পাবেন না, আপনি দেখেন, বরং রিভার্সটা পাবেন, রিভার্সটা পাবেন। তাহলে আলটিমেট রেজাল্টটা কি? সংবিধানের আমরা মাঠ পর্যায়ে নিয়ে গেছি এবং ওরা হাসির পাত্র হচ্ছি। এখন আসেন, এই যদি আপনি কৃচ্ছতা সাধন বলেন, বিদ্যুৎ সাশ্রয় বলেন, আমার পার্লামেন্ট অ্যাবসুলটলি অকার্যকর। আমি পার্লামেন্টে আলাপ আলোচনাগুলো কি শুনি দেখেন, আপনার এখানে একটা লোক চাকরির জন্য আবেদন করবে, আপনি চেয়ারম্যানের লেখার কথার কথা বলছি, চেয়ারম্যান সাহেব আবেদন করে লেখান, কিন্তু ভুলবশত এমডিকে আবেদন করে লিখে ফেলছে, কিন্তু ভিতরে ফ্যাক্ট হলো আপনি অত তারিখের বিজ্ঞাপনে আমি দেখে আকৃষ্ট হয়েছি, আমি এই পদে চাকরিটা চাই, ইতি অমুক। কি অপরাধ হয়েছে? আপনি এখন এমডি আর চেয়ারম্যান ভুল ধরে বসে থাকবেন? পার্লামেন্টে কি আলোচনা হইতেছে? প্রপার অ্যাড্রেস হয় নাই তো দেখে পইরেন না, তো ওইটা কইরেন না। আরে ভাই, আমার পরিবর্তন কি আসবে? সবাই তো সবাই র হ্যান্ড পার্লামেন্টে ভাইটাল রোলটা যারা প্লে করতেছে, দে আর জাস্ট ফার্স্ট টাইম। আপনি যত কথাই বলেন, স্পিকার থেকে ধরেন, সরকারি দলের যারা প্রতিনিধিত্ব করতেছে, যারা মুখপাত্র হিসেবে কথা বলতেছে, বিরোধী দলে যারা, সব র হ্যান্ড। আপনি বসে বসে ওই আলাপ করে কি হবে এটা দেশের? আপনি ভাইটাল কথাগুলো ঠিক আছে কিনা, আমার অ্যাড্রেসিং ঠিক হয় নাই, ওইটা বইলে আমি বলতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এটা আমরা মাইনে আসছি, এটা তো বেসিক কথা। এটা না বললে আপনি শুদ্ধ হেনেই ভুল হইছে, তো এটা পার্লামেন্টে শাহবাগ মোড় না, এটা পার্লামেন্ট, এই যে কথাগুলো আপনি বলতেছেন, আমরা তো পার্লামেন্টে দেখতেছি কে কোন কথা বলে। পার্লামেন্টে তাহলে শুধু আইনের মধ্যেই থাকেন না, শুধু আইন নিয়েই আলাপ, অন্য বিষয়ে দরকার নাই তো, কথার কথা বলছি। আর এই পার্লামেন্ট 2/3 মেজরিটিতে আপনি যা বলেন তাই। সুতরাং আপনি যদি কৃচ্ছতা সাধন করতে চান, বিদ্যুৎ বাঁচাইতে চান, তেল বাঁচাইতে চান, পার্লামেন্ট বন্ধ করে দেন। হ্যাঁ, এটা কথাটা আগেও বলছি, আজকেও বলছি, যে গাড়ি যদি বন্ধ করে রাখেন মাঝে মাঝে স্টার্ট দিতে হয়, তাহলে ইঞ্জিনটা বৈশা যায়। কামাল ভাই বলছেন যে অনলাইনে আবার কোন দিন না, সদস্যপদ যাতে আপনাদের বাতিল হয়ে না যায়, মাসে 2 দিন পার্লামেন্ট বসবেন, বৈশা ওই থুবাইবেন, কি কি বাদ দিবেন, থুবাইবেন, কি কি পাস করবেন, হ্যাঁ জয়যুক্ত, না জয়যুক্ত, এবার শেষ হয়ে গেল। ডোন্ট ওয়েস্ট টাইম। আবার একটা কথা আসে, এই যে বার কাউন্সিলের কথা আসলে সেই জন্য বসলাম। আপনি গণতান্ত্রিক সরকার, আপনি নির্বাচনে বিশ্বাসী না, এটা আপনি কাজে কর্মে প্রমাণ করতেছেন। কি আসে যায়? আপনি সংসদ নির্বাচন, তোপের মধ্যে, আগুনের মধ্যে আমরা নির্বাচন করছি, কারণ নির্বাচিত সরকার আসলে দেশটা ভালো হবে। কিন্তু আপনার একবারও খেয়াল করেন নাই যে আগুনের জায়গায় আগুন রয়েছে, উপরে শুধু তুষ ছিল, ভিতরে আগুন, সেই জায়গাটা আপনার ঢুকছেন, ঢুকে কিন্তু আজকে আপনার বেকায়দাই পড়েছেন, ওভারকাম করতে পারতেছেন না। এখন পর্যন্ত সংবিধান সংশোধন কমিটি বানাইছেন, বানান না, 2/3 মেজরিটি, কারো ধার ধারেন কেন, বানাইয়া করে ফেলান দেখি, পারছেন না। ইট ইজ নট সো ইজি, আই এম টেলিং ইউ, নট সো ইজি। করতে পারবেন, দরজা ধাক্কা দিয়ে দরজা ভেঙে ঢোকেন, সেটাও তো ঢুকতেছেন না। ডোন্ট ওয়েস্ট টাইম। আপনি তো ওই অজুহাত দেন, আপনি কোনোটাই চালাইতে পারেন। স্রেফ করোনা টাইমের মতো ঘরে বসে থাকতে হবে, এবং তার কথা যদি ধরি আমি, তাহলে অনলাইনে আপনি পার্লামেন্ট করেন, কিচ্ছু আসে যায় না। আর যেটা বলছেন যে আপনার দ্রব্যমূল্যের, আপনি বলতে যে বিরোধী দল আনে না কেন, আমি বিরোধী দল আনবে কেন? আপনি কি করতেছেন? ইউ টেল মি, আপনি কি করতেছেন? এটা তো আপনার দায়িত্ব, রেসপন্সিবিলিটি আপনার। দুপক্ষেরই দুই পক্ষেরই। আচ্ছা, তেলের সংকট, আপনার পার্লামেন্টে বসে বলতে হবে আমরা যে তেলের সংকট ফেস করতেছি, এটা আপনি দেখেন না? আপনি পাম্পে যে লাইন আপনি দেখেন না? কথার কথা বলে আপনি দেখেন না? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনি টের পান না? আপনি মাদক নির্মূল করেন, ফাইন, আই ডু অ্যাপ্রিসিয়েট ইট, কিন্তু এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না, কিন্তু আমাকে চট করে আনলেন মাদক। আসার কথা কিন্তু যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করব, সিন্ডিকেট কোথায় কোথায় আছে আমরা ধরবো, ধরছেন? সিন্ডিকেট তো একটা ফ্যাক্টর। আপনি মাদকে চলে যাচ্ছেন, ফাইন, সেটা নিয়ে আমার দ্বিমত নাই, কিন্তু আপনি সিন্ডিকেটে আসছেন না কেন? তেল জ্বালানির সংকট নাই, লাইনটা কেন? এটার কৈফিয়ত কি? লাইনটা কেন? আমার তো জানতে হবে লাইনটা কেন, লাইনটা কেন, আমার কারণটা জানতে হবে না? লাইনটা কেন? যে কি মানুষ অহেতুক লাইন দেয়?
তো আমি সেই জায়গাগুলোতে আপনার কাজ করতে হবে। ডোন্ট মেক দ্য পিপল ফ্রাস্ট্রেটেড। আপনি যদি মানুষের কথা যে বলেন, আজকে মনে করেন যে আজকে যেমন ওই অনেকে কথায় কথায় বলে যে বিরোধী দল ডাক দিলে আন্দোলন হবে না, এটা যেমন কারেক্ট, একইভাবে মনে করবেন না যে সরকারি দল ডাক দিলেই তার লোক ঝাঁপাইয়ে পড়ে আন্দোলনকারী থামাবে, এটাও সঠিক নয়। কেন নয়? ওই যে শিফট হয়ে গেছে, গুণগত মান যে শিফট হয়ে গেছে, যেটা বললাম, এই শিফটের কারণে এই সরকারি দলেরই বহু লোক আছে, আমাদের সাথেও তো কথাবার্তা, আমি আশা করি যে ওনার সাথেও কথাবার্তা হয়, বহু লোক এই আদর্শগত কারণে তাদের সাথে নাই। কারণ যেই মিডিয়া এই সরকারকে এখন প্রেফার করতেছে, পীর সাহেবরে মাইরে ফেলতে পিটাইয়া তার ফলো আপ যে ভিউজ আসার কথা, নিউজ হয়, নিউজ কিন্তু ইম্পর্টেন্ট না। নিউজটা হলো কি, একটা ঘটনা ঘটছে বলে দিলাম, কিন্তু এরপরে ভিউজ থাকে, সেই ভিউজে আপনি মানে ফলো আপ দেখান যে এই পীর সাহেবরে মারছে, এটা সঠিক হয় নাই, মব চলমান আছে, ইউ সি, আমাকে একটা পেপারে দেখান না, দেখান। আমি সেদিন একটা পত্রিকা অফিসে ছিলাম, এই কি বলে বৈশাখী আড্ডার মধ্যে, সেখানে একজনে বলল যে প্রোপাগান্ডা ছড়ানো হয়, যেমন ওনার বিরুদ্ধে আমি একটা প্রোপাগান্ডা ছড়াইলাম, এটার ইস্যু উনি গ্রেপ্তারও হয়ে যেতে পারে। তো এইটার জন্য সরকারকে দোষ দিচ্ছে, তখন আমি মিডিয়াকে দোষ দিছি। কেন জানেন? প্রচারটা করে কারা? মিডিয়া। দেয়ার আর মেনি ওয়েজ, নিউজ, প্রিন্ট মিডিয়া, মিডিয়ার এখন তো অনেকগুলো ভাগ শাখা আমি হয়ে গেছে। বলতেছি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, তাই না? এর মধ্যে আবার মেইন স্ট্রিম মিডিয়া মেইন স্ট্রিম আছে তো। তাহলে যখন আমি মোস্তফা কামাল সম্পর্কে একটা তথ্য দিয়ে ফেলাইলাম এক পত্রিকার সম্পাদকরে, তার তো নৈতিক দায়িত্ব ওইটা ভেরিফাই। উনি যদি প্রচার করে ফেলেন, দোষটা তো আমার চেয়ে তার, আমারটা তো শোনে নাই, আমি যে কি প্রচার করছি এটা শোনে নাই তো। উনি যখন লিখলেন যে আবু হেনা রাজ্জাকি বলছে মোস্তফা কামাল ইজ ডুইং দিস 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 রং, সো মিডিয়া, তো মিডিয়ার রেসপন্সিবিলিটি তো সবচেয়ে বেশি। তারপরে নিয়ে আমি টনক নড়াবো, কি করব না করব, কথার কথা বলছি। সুতরাং রেসপন্সিবিলিটি সবার আছে। একইভাবে আমরা দৃশ্যমান, তেল নাই, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, হ্যাঁ, আর আপনি মাদক নিয়ে করেন, সমস্যা নাই, কিন্তু আপনি এটা তো নৈতিক। কালকে বলেন তেল বন্ধ হয়ে গেলে সব বন্ধ, তেল বন্ধ হলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ, বিদ্যুৎ উৎপাদন বলে ইন্ডাস্ট্রি বন্ধ, ইন্ডাস্ট্রি বন্ধ হলে লোক বেকার, লোক বেকার হয়ে মাঠে নামবে, ফ্রাস্ট্রেটেড, তখন যে ডাক দিবে আপনার বিরুদ্ধে ওই লোকগুলো যাবে। Why you are making the people frustrated? It is আপনার রেসপন্সিবিলিটি। এখন আপনি যদি একেবারেই কেয়ার না করেন 2/3 মেজরিটির বলে, আবার আপনি যদি সেই একই জিনিস করতে চান, হিস্ট্রি তো রিপিট করা। ওরা যেমন আন্দোলন, একটা বিপ্লব হয় না অত সহজে, একইভাবে শেখ হাসিনার মতো এই প্রশাসনটাকে আপনি চালাইতে পারবেন? আমি নিশ্চিত করে বলে দিচ্ছি পারবেন না। এই কারণে পারবেন না যে তারাও লেসন নিছে, তারা ভিকটিম হইছে, সরকারের কথা শুনতে গিয়ে আজকে ভিকটিম হইছে, এদের সন্তান আছে, পরিবার পরিজন আছে, তারাও বলতেছে যে ডোন্ট ডু দ্যাট, আমি শিওর। সুতরাং আপনাকে মেইন চিন্তা করতে জনকল্যাণ। আপনি আইন বাদ দেন, আপনি গণভোট মানলেন কি মানলেন না, আপনি নির্বাচন, এই যে কি বলে, বিচার বিভাগটাকে স্বাধীন করে দেখান। কারণ যখনই 2/3 মেজরিটি পেয়ে যায়, আমরা দেখি বলে হ্যাঁ আদালত ডিসাইড করবে, তার মানে কি ইউ আর শিওর অ্যাবাউট আদালত, আপনার কনফিডেন্স গ্রো হয়ে যায়। যে নাহলে আপনি আদালতে শিফট করেন কেন? আদালতে মানুষ ভয় পায়, আল্লাহ আদালত কি করে না করে, বাট ভেরি কনফিডেন্টলি আপনি যখন বলতেছেন আদালতের সিদ্ধান্ত আমরা চূড়ান্তভাবে মেনে নিব, এরকম কথা যদি বলেন, সো ইউ আর শিওর অ্যাবাউট দ্য রেজাল্ট। সো দ্যাট ইজ দ্য ট্র্যাজেডি, এবং সেটাই হলো স্বৈরাচারী। আপনার কাছে আমি আবারও আসবো। আমি আজকে আইন আদালত সংসদের মধ্যেই আমরা থাকি। জি, সংসদে আজকে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন যে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত অধস্থন আদালতে 40,41,924টি মামলা বিচারাধীন। 40,41,000 বিশাল সংখ্যা। কারণ কি এত এটা মামলা জট বলা হয়? এটা আমরা বছরের পর বছর জটের চেয়ে আরো যুগ বেশি ধরে কিছু, অন্য কোনো শব্দ কিছু লাগে। লাগে। তো যেখানে আমাদের এখন মনে রাখতে হবে, একটু পেছনে যেতেই হবে, বিশ্বে বোধহয় রেকর্ড নেই যে প্রধান বিচারপতিও পালায়। তাহলে যেই দেশের প্রধান বিচারপতিও পালাতে হয়, অ্যাটর্নি জেনারেলকে পালাতে হয়, তাহলে ওই আদালতগুলোর কি অবস্থা ছিল? বিস্তারিত ব্যাখ্যার কিন্তু দরকার করে না। ওখানে শপথবদ্ধ রাজনীতিবিদ ছিলেন বিচারপতিরা। একদিনে তো হয়নি সেটা, দীর্ঘদিন ধরে চলে। যুগ যুগ ধরে শুনছি যে মামলা জট হয়ে আছে, এবার বছরের পর কিন্তু এই বছর বিনা বিচারে পরিবর্তিত আটকা হয়ে আছে। পরিস্থিতিতে একটা শিক্ষা নিতে পারত সংশ্লিষ্ট মহলও। অর্থাৎ সংশ্লিষ্ট মহল বলতে বিচারপতি বলেন, আইনজীবী বলেন, অর্থাৎ আইনের সীমানার যারা আছেন, তারা একটা উপলব্ধিতে আসতে পারতেন যে না, এইভাবে আর হয় না। কারণ কখনো না কোনো বিষয়ে আদালতের দ্বারস্থ হতেই হয়।
তাহলে আদালত ওখানে আইনের বিষয়, বিচারের বিষয়, আরও অনেক বিষয় আসে, ইমেজেরও একটা বিষয় আছে, ভরসারও একটা বিষয় আছে। কিন্তু কোথায় কোথায় হাইকোর্ট দেখানো বাঙ্গালকে, এটা কিন্তু 17 বছর তো লাগাতার দেখেছেই। 5 আগস্টের 3-4 দিন আগেও কিন্তু মানুষ দেখেছে। ইদানিং আবার কারো কারো বয়ানে কিন্তু একটু হাইকোর্ট দেখানো শুরু হয়ে গেছে। এটা ভালো লক্ষণ নয়। নতুন করে কেউ কিন্তু এই হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে নাজিল হননি, এই দেশেরই মানুষ। যারা পালিয়েছিলেন তারাও এই দেশেরই। তো ওই বাস্তবতা যদি একটু স্মরণ করেন, একটু বিবেচনায় রাখেন, আর যারা বর্তমানে ক্ষমতায় আছে তাদেরকে স্পেশালি বিশেষভাবে একটা ভাবনায় নেওয়া খুব জরুরি, মনে করিয়ে দেওয়ার মতো। 2001 সালে যখন তারা ক্ষমতায় এসেছিলেন, বিদ্যুৎ নিয়ে তাদের বিরুদ্ধে একটা বদনাম ছিল, আজে বাজে শব্দও ছিল। পরে দেখা গেছে পরিস্থিতি আসলে এত খারাপ ছিল না, ওখানে ভূত চাপিয়ে দেওয়া হয়েছিল। আপনার শিরোনামে আবারও আসতে হয়। দেশের কোথাও কোথাও কিন্তু বিদ্যুৎ নিয়ে নানা কেলেঙ্কারি ঘটিয়ে দেওয়া হয়েছিল, কাউকে দৌড় দেওয়ানো হয়েছিল, নামের সাথে বলে দেওয়া হয়েছে দৌড় অমুক, পালায় অমুক। তো তাদের কিন্তু এটা মনে রাখার দরকার আছে। খুব একটা বাজে পরিস্থিতি সামনে আসছে, কৃষি মাত্র শুরু হয়েছে, কৃষি সেক্টরের কাজ। আর জ্বালানির যখন সংকট হয়, এই সংকট নানা দিকে বিস্তার করে, শুধু পরিবহন ভাড়া বাড়ে না, সবকিছু প্রত্যেকটি একদম জায়গায় ভোজ্য তেলেও আঘাত করে। সমস্ত কিছুতে জ্বালানি তেলে যখন কোনো ব্যাঘাত ঘটে, এটা নামতে নামতে ভোজ্য তেলেও আসে। তো ওই রকম একটা অবস্থা। এটাতে সরকারের নিজের দিক থেকেই বিরোধী দল দাবি তুললো কি তুললো না, তাদের আগের ঘটনা মনে করে, ওই বদনামের কথা মনে করে তাদের কিন্তু অনেক বদনাম সইতে হয়েছে, অনেক নিপীড়নও সইতে হয়েছে। পরবর্তীতে যতই প্রমাণ হোক যে যেরকমটা বর্ণনা করা হয়েছিল সেরকম না, কিন্তু রাজনৈতিক শক্তি বাংলাদেশে এমন, যখন একটা বাজারে ছেড়ে দেয় শক্তিশালীভাবে বা ইম্পোজ করে, কখনো কখনো আমরা মিডিয়াতে বলি সুপার ইম্পোজ, এটা কিন্তু কার্যকর হয়ে যায়। তো বিএনপি যে অপবাদ ওই আমলে সয়েছে, কলঙ্ক সয়েছে, এমনকি এক পর্যায়ে 111 ঘটেছে, ধারাবাহিকতা কিন্তু এই যে বিদ্যুৎ টিদ্যুৎ এইসব নিয়ে বহু অভিযোগ সামনে আনা হতো। এবার বিএনপি যদি আগেভাগে একটু সতর্ক হয়, আগামী মাস থেকে আরও একটা বাজে অবস্থা হবে। এরই মধ্যে কোথাও কোথাও 6-7 ঘন্টা কিন্তু লোডশেডিং শুরু হয়ে গেছে। আমরা গণমাধ্যমে আজকে দেখছি যে ঢাকার বাইরে, বিশেষ করে গ্রামাঞ্চলে 12 ঘন্টা লোডশেডিং এর খবর আমরা এটা কিন্তু পেয়েছি, খুব বাজে বার্তা। দেখেছি। কোথায় কে কোনটাকে পুঁজি করে কোথায় কি ঘটাবে আগাম কিচ্ছুই বলা যায় না, কিন্তু আশঙ্কা করার বিষয় আছে যে এবারও কেউ না কেউ এই সুযোগ। এটি আসলে একটি বৈশ্বিক সংকট, সেটি আসলে সেইভাবেই মোকাবেলা করা উচিত, আমাদের সেইভাবেই চিন্তা ভাবনা করা উচিত। আমি শেষ করব, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমি রাজ্জাকি ভাই কিন্তু শেষ করব। রাজ্জাকি ভাই, এই যে আমরা 40,42,000 মামলা বিচারাধীন আমরা দেখলাম অধস্থান আদালতে, এই অবস্থা তো একদিনে হয়নি। এটার কারণ কি? আপনি একজন আইনজীবী মনে হয়। এটা সিম্পল ব্যাপার। আপনি বিচার বিভাগকে যদি স্বাধীন করতে না পারেন, তাদেরকে যদি তাদের মতো আপনি চলতে না দেন, এটা হবে কেন আমি বলি। আপনি তো বুঝেন, এটার জন্য আইনস্টাইন হইতে হবে না। যেমন তত্ত্বাবধায়ক সরকার বাদ দিল আদালত শেখ হাসিনার সময়, ওকে, আচ্ছা, আপনি কল্পনা করেন তত্ত্বাবধায়ক সরকার বাদ দিল, তারপর যদি পার্লামেন্ট চিন্তা করে যে না আমরা তত্ত্বাবধায়ক ফেরত আনবো, তাতে কি আদালত লাগে? লাগে? লাগে না তো, সংসদ সদস্যরা সিদ্ধান্ত নিলেই হয়। আচ্ছা, এই যে বাতিল করলো এবং এক বৈঠকেই সম্ভব, এটাকে ঠেলতে 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 চলে আসলো। আমি নিজে দেখছি সেটা, অ্যাপিলেট ডিভিশন, সেখানে আবার রিভিউ টিভিউ অনেক কিছু হইলো। আপনি বিশ্বাস করেন তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসলো না? আবার তো ফেরত আসছে। আচ্ছা, আমি আপনাকে আবারও বলছি, আইনস্টাইন হইতে হবে না। তত্ত্বাবধায়ক ফেরত আসলো 14তম সংসদে, এটা কার্যকর হবে বলতে না। আচ্ছা, পার্লামেন্ট যদি না মানে, কোর্টের কিছু করার আছে? নাই। কিন্তু আমি জেনে শুনে বলছি, কারণ এটা সংসদের সদস্যদের ইচ্ছা। আবার যদি না মানে, আর যদি এটা কোর্ট বলতো যে না তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করা হইলো, পার্মানেন্ট করে দিল, মনে করেন অ্যাপিলেট ডিভিশন, হ্যাঁ, তারপর যদি সংসদ মনে করে যে না আমরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনবো, বাধা আছে? বাধা নাই। তার মানে কি, এই আদেশটায় কিচ্ছু আসে যায় না, কারণ সংসদ যেটা সিদ্ধান্ত ওটা চূড়ান্ত। তাহলে এই মামলাটা আমি বলি আপনাকে, যখন এইটা শুনানি হচ্ছিল, এই যে তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসা নিয়ে ফাইনালে যে আসলো, ইউ বিলিভ ইট অর নট, অনেক দিন, এটা প্রায় ধরেন 15 থেকে 21 দিন ওয়ার্কিং ডে এটার উপরে শুনানি হয়েছে। এবং এটা যেদিন শুনানি হয়েছে, পুরা কোর্টের সময়টা শেষ। 21 দিনে কোর্টে মামলা ছিল শত শত লিস্টে। তাহলে যেটার কোনো ইম্প্যাক্ট নাই,
আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। যেই জাজমেন্টটার কোনো ইম্প্যাক্ট নাই, আমি আবারও বলছি যে তত্ত্বাবধায়ক সরকার ফেরত দিছে, এইটা যদি সংসদ না মানে এইটার জন্য সংসদের অ্যাপিলেটের কিছু করার নাই, বিধানে নাই, সে পারবে না করতে, তার ওপিনিয়ন এটা। আর যদি তারা সংসদ তত্ত্বাবধায়ক সরকার ফেরত না দিত, তারপর যদি সংসদ এটা কার্যকর করে আমরা তত্ত্বাবধায়ক ফেরত আনলাম, তাতেও কোর্টের কিছু করার নাই। তাহলে আমার এই টাইমটা নষ্ট হলো কেন? এটা তো সিম্পল। যদি বইলে দিত উচ্চ আদালত কি এটা জনগণের দাবিতে এটা হয়েছিল, ওই আদালত যাই কিছু করছে, এইটা একান্তই সংসদ সদস্যদের ইচ্ছার অভিপ্রায়। অর্থাৎ তারা যদি মনে করে এটা ফেরত আনবে, তারা পারে, তারা যদি নাম মনে করে আনবে না, ফেরত আনবে না, সিম্পল। এই কারণে এটা কেন হয়? এটা কেন হয় যে ওই যে নিয়োগকর্তা কারা, এটা তাদের মাথায় ঘোরে, নিয়োগকর্তা কারা। সুতরাং এইটা নিয়ে একটা টাইম ব্যয় করতে হবে, অর্থাৎ একটা শুনানি করতে হবে। এবং এই শুনানি যারা করছে তারা কিন্তু বাইরের সাধারণ লোকের কাছে অনেক বড় লয়ারও হয়ে গেছে, যে বাপ রে বাপ, এই তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনার উপরে হিয়ারিং করতেছে। ইনফ্যাক্ট দিস ইজ দ্য রিয়েলিটি, নো ইম্প্যাক্ট। কালকে যদি সংসদ বলে যে না আমরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত যাব না, কিচ্ছু করার নাই। আর যদি না কোর্ট রায় দিত যে তত্ত্বাবধায়ক সরকার ফেরত দিলাম না, তারপর যদি পার্লামেন্ট বলতো না আমরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত যাব, এইরকম মামলা, যেমন ধরেন বিচার নিয়ে জামিন নিয়ে কথা উঠছে, সিম্পল গ্রাউন্ড। আমি আবারও বলছি, আপনার আইনস্টান হইতে হবে না। লোকে জামিন দিতে গেছেন বলে এক জজ সাহেব 800 জামিন দিচ্ছে একদিনে, এটার জন্য তার উপরে চাপ পড়েছে। সেটা শেষ করে দিই। আদালত কি, আপনি এফআইআর এর নাম নাই এবং পুলিশ রিপোর্ট আসে নাই, 8 মাস ধরে কাস্টডিতে, আপনি জামিন এই অর্ডার দিতে লাগে 30 সেকেন্ড। আবারও বলছি, এফআইআর এর নাম নাই, বিনা বিচারে কাস্টডিতে 8 মাস, পুলিশ রিপোর্ট এখনো আসে নাই, 30 সেকেন্ডের ব্যাপার। এইরকম মামলা যদি 5 লাখ 10 লাখ 15 লাখ পেন্ডিং থাকে, আপনি বিরাট বড় স্তূপ তো হবেই। জি, আমাকে শেষ করতে হচ্ছে আজকে এখানেই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে রোববার ঠিক রাত 12টায়। আগামী 2 দিন ছুটি। আপনাদের ছুটির দিনটি ভালো কাটুক।